স্বাগত সবাইকে এনটিভির নিয়মিত সরাসরি আয়োজন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বিজ টাইমে আপনাদের সাথে আছি আমি হাসানুল শাওন। দর্শকের অনুষ্ঠানটিতে আমরা অর্থনীতির বিভিন্ন বিষয়ে আলোচনা পর্যালোচনা করার চেষ্টা করি। আজ আমরা অর্থ বছরের দ্বিতীয়ার্ধের জন্য কেন্দ্রীয় ব্যাংক ঘোষিত মুদ্রানীতি নিয়ে আলোচনা করব। এজন্য আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ডক্টর বিরূপাক্ষ পাল। স্বাগত আপনাকে আমাদের স্টুডিওতে। তো গত 14 জানুয়ারি বৃহস্পতিবারে নতুন অর্থবছরের দ্বিতীয়ার্ধের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করলো কেন্দ্রীয় ব্যাংক। তো আমরা আলোচনায় যাব, তা শুরুতেই সেই রিপোর্টটি দেখে আসি। জুন পর্যন্ত সময়ের জন্য এই নতুন মুদ্রানীতি অভ্যন্তরীণ এবং বিশ্ব অর্থনীতি পর্যালোচনা করে এবারের মুদ্রানীতি সংযত এবং সমর্থনমূলক বলে জানায় বাংলাদেশ ব্যাংক। সেক্ষেত্রে মূল্যস্ফীতি যাতে বেড়ে না যায় সেদিকে বেশ সতর্কতা ছিল বলে জানান গভর্নর। তাই তো অর্থবছরের শেষে গিয়ে মূল্যস্ফীতিকে 6.1% বেঁধে রাখার পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের। আমরা বিনিয়োগ বাড়াবো, প্রবৃদ্ধি বাড়াবো, আবার একই সঙ্গে আমাদের ইনফ্লেশন, যেটা গরিব মানুষকে সবচেয়ে বেশি ক্ষতি করে, সবচেয়ে বেশি কষ্ট দেয় জিনিসপত্রের দাম বেড়ে গেলে, সেই জায়গাটাতে আমরা সতর্ক থাকবো। বিনিয়োগকে চাঙ্গা করতে মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ধরা হয়েছে 14.8%। বাজারের সাথে সামঞ্জস্য রেখে কিছুটা কমানো হয়েছে রেপো এবং রিভার্স রেপোর হার। এছাড়া অর্থবছরের শেষে জিডিপি প্রবৃদ্ধির হার 7% স্পর্শ করতে পারে বলে জানান ডক্টর আতিউর রহমান। স্বপ্ন আমরা দেখছি 7%-এর উপরে আমরা প্রবৃদ্ধি অর্জন করব, কিন্তু বাস্তবে যেটা করতে হলে যে ধরনের সুযোগ দেওয়া দরকার সবগুলোর দরজা আমরা খুলে রেখেছি। আমরা যদি সত্যি দেখি যে বিনিয়োগ বেড়ে যাচ্ছে, আপটেক হচ্ছে, আমরা নিশ্চয়ই চাবি দিয়ে বন্ধ করে দিব না 14.8-এর পরে। এটা যত লাগবে আমরা ততই দিব। এছাড়া সরকারের আর্থিক নীতির সাথে সমন্বয় করেই এই মুদ্রানীতি হাতে নেওয়া হয়েছে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক। রিপোর্টে দেখলাম এখানে একটি কথা এসেছে গভর্নর মহোদয়ের বক্তব্যে যে সংযত এবং সমর্থনমূলক। তো এই জিনিসটা যদি একটু ব্যাখ্যা করতেন। সংযত, গভর্নর মহোদয় বলেছেন যে মূল্যস্ফীতি মানুষকে আহত করে, মানুষকে খুব কষ্ট দেয়, বিশেষত গরিব শ্রেণীকে। এই জন্যে যে মুদ্রা সরবরাহের উপর একটা নজর রাখা বা লাগাম টেনে রাখা, এটাকে বলা হয় সংযত। এই অর্থে মুদ্রানীতির একটা দিক আছে সংযত। আর সমর্থনমূলক হচ্ছে সরকারি লক্ষ্যগুলোকে সমর্থন দেওয়ার জন্য আমরা যা কিছু করে যাচ্ছি। যেমন সরকার ধরবে এই যে 7 ভাগ প্রবৃদ্ধি, এটা তো বাজেটের স্টেটমেন্ট থেকে এসছে, এবং মনিটারি ফিসকাল কোঅর্ডিনেশন কাউন্সিল যখন হয় আমাদের কেন্দ্রীয় ব্যাংকের সাথে, আমাদের অর্থ মন্ত্রণালয়ে একটা মিটিংগুলো হয় যেগুলোতে আমরা সমন্বয় করি, দুটো রাজস্ব এবং মুদ্রানীতির যারা সমন্বয় করে। এখানে কিছু টার্গেট থাকে। একটা হচ্ছে গ্রোথের টার্গেট, নাম্বার 1 7% গ্রোথ, এবং ইনফ্লেশন 6.2% ছিল। এই দুটোকে সমর্থন করার জন্য যে মুদ্রা সরবরাহ আমাদের দরকার, সেই অর্থে এটা সমর্থনমূলক। সুতরাং এই দুটো দিক দেখার জন্য এটাকে বলা হয় সংযত ও সমর্থনমূলক। আচ্ছা, এবার আমরা পয়েন্ট বাই পয়েন্ট আগাই। মুদ্রানীতিতে যেটি বলা হয়েছে যে আমরা যদি দেখি অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি, সেখানে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বেসরকারি খাতে যে ঋণের প্রবৃদ্ধি সেটি 15% ধরা হয়েছিল। তো সেটি কিছুটা কমিয়ে 14.8% ধরা হচ্ছে দ্বিতীয়ার্ধে এসে। তো এটি আসলে মানে বিনিয়োগে কোনো ইম্প্যাক্ট ফেলবে কিনা, বা বিনিয়োগ বাড়ার কোনো সহায়ক হবে কিনা, বা কি অবস্থা? ধন্যবাদ শাওন। আসলে ব্যাপারটা ওভাবে দেখলে হয় না। আমরা তো জুলাইয়ে বসে একটা প্রজেকশন করেছি। প্রজেকশন করার পর ডিসেম্বরে এসে আমরা দেখলাম যে প্রজেকশন এখানে করেছি, রিয়েলাইজড হয়েছে এখানে। মানে আমরা 15 ভাগ প্রবৃদ্ধি আমরা প্রক্ষেপণ করেছিলাম, কিন্তু ডিসেম্বরে এসে দেখলাম যে 13.8 ভাগের মতো প্রবৃদ্ধি হয়েছে। তো ওই তুলনায় দেখলে যেটা রিয়েলাইজড ভ্যালু বা যেটা পেয়েছি, সেই তুলনায় এখন 14.8, তার মানে আমরা উপরের দিকে যাচ্ছি। আর ওই জুলাইয়ে কি প্রক্ষেপণ করেছিলাম সেইটার তুলনায় দেখে এখন প্রক্ষেপণটা থাকলে তো হবে না। প্রক্ষেপণটা আমরা সারা বছরের জন্য করি, আর 6 মাস পর এটাকে রিভাইজ করি। এটাকে আমি বুঝাতে পেরেছি কিনা, যে আমরা রিভাইজ করার পরে আমরা এখন দেখতে পাচ্ছি অ্যাকচুয়াল হয়েছে 13.8, সুতরাং ওই তুলনায় 14.8 এটা তো ভালো, আরও উত্থানের দিকে যাচ্ছে। এটা কোনোভাবেই সংকোচনের নীতি নয়। মানে সেটি আসলে অর্থবছর শেষে আসলে পরিস্থিতিটা কেমন হতে পারে, বা এখন যেই প্রবাহ চলছে
যে প্রবাহ চলছে গত 3 মাসের দিকে, যেটা আমরা একটা প্রবৃদ্ধির উচ্চ গতি দেখতে পাচ্ছি, তাতে তো আমরা 14.8 যে অর্জিত হবে এই প্রসঙ্গে আশাবাদী। এই মাত্রা অতিক্রম করলেও, যেটি মাননীয় গভর্নর বললেন যে আমরা চাবি বন্ধ করে দেব না, আমরা আরও বাড়িয়ে দিতে পারি, সেটা যদি 15 ভাগ হবে। বেসরকারি খাতকে সমর্থন দেওয়ার জন্য যা কিছু করার এই মুদ্রানীতি করবে। সেক্ষেত্রে আমরা যদি দেখি যে সাম্প্রতিক গত কয়েকটি অর্থবছরই বিনিয়োগ একটি অর্থনীতির জন্য একটা প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিনিয়োগ লক্ষ্যমাত্রা অনুযায়ী হচ্ছে না। তো আবার ব্যাংকগুলোর বিরুদ্ধে অভিযোগ আছে যে মানে ঋণ পাওয়ার ক্ষেত্রে অনেক জটিলতায় পড়তে হয়, সুদের হার একটি ফ্যাক্টর। মানে এই পরিস্থিতিটা উত্তরণের জন্য আসলে এই জটিলতাগুলো নিরসনের জন্য আসলে বাংলাদেশ ব্যাংকের কোনো পদক্ষেপ আছে কিনা? হ্যাঁ, এই সবগুলোরই আছে। এখানে 3টি বিষয় এসছে। একটা হচ্ছে ঋণের গতি সেভাবে বাড়ছে না। এটির কারণ হচ্ছে 3-4 বছর আগে যে আমাদের আর্থিক খাতে যে কিছু মানে মন্দ ঋণ দেখা দেয় বড় বড় দাগের, তারপর কেন্দ্রীয় ব্যাংক একটা ব্যাপক মাত্রায় সুপারভিশন বা যেটা পর্যবেক্ষণকে উন্নত করে, তাতে তো ঋণের গতি বা প্রবাহটা একটু কমে যায়, কারণ বড় বড় টিকিটের ঋণ ওইভাবে দেওয়া হয় না বা সেটা স্ক্রুটিনি করা হয়। তো সে একটা প্রসঙ্গ এসছে। তো সেটার জন্য বাংলাদেশ ব্যাংক সুপারভিশনকে উন্নত করেছে। তো সুপারভিশন উন্নত করেছে এবং বেসরকারি খাতে যে ঋণ বাড়েনি, এটার আরেকটা কারণ হচ্ছে রাজনৈতিক অস্থিরতা। 2015 শুরু হয়েছিল কিভাবে সেটা আপনার জানা আছে, প্রতিটা মানুষ জানে। এবং সেই ব্যাপারটা 3 মাস চললো। তো তারপরে তো একটা পিরিয়ড অফ অবজারভেশন থাকে, কারণ ইনভেস্টররা এটা 3 বেলা ভাত খাওয়ার মতো না যে আমি খেতেই হবে আমাকে, তারা অবজার্ভ করবে। তো অবজারভেশনের পিরিয়ডের আমরা শেষ 3 মাসে একটা আপটিক দেখতে পাচ্ছি। তো সেটা আমার মনে হয় হতাশ হওয়ার কিছু নেই। আর সুদের হার উচ্চ, সেটি ঠিক, কিন্তু সুদের হার কিন্তু ক্রমাগত নামছে আস্তে আস্তে, এবং সেটি খুব জোরে করে নামানো যায় না। এখানে অর্থনীতিবিদ কিনস যেরকম বলেছেন যে ডাউনওয়ার্ড রিজিডিটি অফ প্রাইস, মূল্যের যেটা নিম্নমুখী একটা শক্ত অবস্থান থাকে, নিচে নামতে চায় না, এটা বাড়ে কিন্তু নামতে চায় না। ঠিক সুদের হারের ব্যাপারটাও এরকমই। সুদের হার যখন বাড়ার দরকার তখন তরতর করে বেড়ে যায়, কিন্তু যখন কমানো দরকার তখন অনেক প্রাতিষ্ঠানিক ব্যাপার থাকে যেটা কমাতে পারে না, কিন্তু আস্তে আস্তে কমছে। আমরা সর্বশেষ কথা বলছিলাম ব্যাংক ঋণের সুদের হার নিয়ে। তো আমরা সুদের হারের আলোচনা আসতে চাই। মুদ্রানীতিতে যেটা দেখছি যে মানে নীতি সুদের হার যেটাকে বলে রেপো এবং রিভার্স রেপো, সেটি কিছুটা কমানো হয়েছে। তো এটা আসলে সুদের হার কমানোর ক্ষেত্রে কোনো ভূমিকা রাখবে কিনা? হ্যাঁ, রিপো এবং রিভার্স রিপো এটা আমরা 50 বেসিস পয়েন্ট কমিয়ে 7.25% থেকে রিপোটাকে আমরা কমেছি 6.75-এ। আর রিভার্স রিপোটা আমরা কমিয়েছি 5.25 থেকে 4.75 পর্যন্ত। এটা একই সাথে মানে মাঝখানে 200 বেসিস পয়েন্ট আছে এদের গ্যাপ। রিপোটা দিয়ে কি করি, যেমন অন্যান্য ব্যাংক যদি সেন্ট্রাল ব্যাংক থেকে টাকা নিতে চায়, সেটা তারা ঋণ করবে বা ঋণ নিয়ে খাটাবে বা সেটা অন্য কাজে নেবে, তাহলে ওই সুদটা তাদেরকে দিতে হয় সেন্ট্রাল ব্যাংককে। তো অন্য ব্যাংকের যে ফান্ডের অ্যাভেলেবিলিটি বা তহবিলের যে প্রাপ্যতা, এটা বেড়ে গেল, এটা খরচটা কমে গেল। আর রিভার্স রিপো হচ্ছে যখন অন্য ব্যাংকগুলো তাদের অ্যাক্সেস লিকুইডিটি থাকে তখন আমাদের কাছে পার্ক করতে আসে সেইটা। তো এটা কমাতে অবশ্যই সেটা বাজারের উপর একটা প্রভাব ফেলে, এবং আমরা মার্কেট অ্যালাইনমেন্ট যেটা বলা হয়, মার্কেটে তো সব দিক দিয়ে সুদের হার কমে যাচ্ছে, এটার সাথে সাথে পলিসি রেটগুলো যদি না কমায় তাহলে পলিসি তো আউট অফ সর্ট, আউট অফ সিঙ্ক হয়ে যায়। এটাকে সমন্বয় করার জন্য আমাদের কমাতে হয়েছে। একই সাথে এটি বাজারের দিকেও একটি সিগন্যাল দিচ্ছে যে আরও ইফিসিয়েন্সি, আরও দক্ষতা আনতে হবে এবং সুদের হার কমাতে হবে। এই ধরুন আপনি এই চেয়ারটাতে বসে আছেন, এটার পায়াটা যদি আমি আবার একটু ছোট করি, আপনার উচ্চতাটা কমে যাবে। ওই রিপো এবং রিভার্স রিপোটা এরকম পলিসি রেট, যেটা আমেরিকাতে ফেডস ফান্ড রেট বলা হয়, যেটা সব কিছুর একটা ভিত্তি হিসাবে কাজ করে, ওটা কমালে অন্যান্য ব্যাংকের সমস্ত সুদের হার ক্লাস্টার ধরেই ওটা কমে যায়। সুতরাং এটি অবশ্যই অন্য বাজারকেও সিগন্যাল দিচ্ছে যে আপনারা কস্ট অফ মানে তহবিলের খরচ কমিয়ে বিনিয়োগ বৃদ্ধি করুন। সেক্ষেত্রে মানে তহবিলের খরচের কথা যেটি বললেন সর্বশেষ, এবং দক্ষতা বৃদ্ধির একটা কথা বললেন, মানে সেটার
ক্ষেত্রে আসলে কোনো নির্দেশনা আছে কিনা কেন্দ্রীয় ব্যাংকের? কেন্দ্রীয় ব্যাংক তো এইভাবে ডিকটেট করে না, মানে যে করতে হবে, এটা যেহেতু কম্পিটিটিভ মার্কেট, যখন ওই রেটটা এটা হচ্ছে, ধরুন আমি বোঝাচ্ছি যে আপনি একটা রেস্টুরেন্ট করছেন, আমি একটা রেস্টুরেন্ট করছি, আমাদের মধ্যে কম্পিটিশন আছে। তো আমি যদি একই মানের খাবার আমি 10 টাকা কমাতে পারি, তাহলে আমার এখানে কাস্টমার বাড়বে, আপনিও তখন একইভাবে দক্ষতা বৃদ্ধি করে সেটা করবেন। তো আমরা ওই সিগন্যালটা দেই মাত্র, কিন্তু আমরা ডিরেগুলেশনে বিশ্বাস করি। সুতরাং ব্যাংকগুলো প্রতিযোগিতার মধ্য দিয়ে তাদের দক্ষতা বৃদ্ধি করে, অটোমেশন করে, ডিজিটালাইজেশন করে, লোন রিকভারিটা খুব দক্ষ করে, তড়িৎ করে, এই দক্ষতা বাড়িয়ে খরচগুলি কমিয়ে আনে, তাহলে তাদের মুনাফাটা ভালো থাকে। আচ্ছা, মূল্যস্ফীতি প্রসঙ্গে আসি। 6.1% মধ্যে বেঁধে রাখার একটি আশা করা হয়েছে মুদ্রানীতিতে। সেটি আসলে মানে সেটি করতে কি উদ্যোগ আছে আসলে মুদ্রানীতিতে? মুদ্রানীতির প্রধান একটা কাজ হচ্ছে কিন্তু মূল্যস্ফীতিটাকে সহনীয় পর্যায়ে রাখা। এটা কোনো নির্দিষ্ট হার নেই যে কত এক্সাক্ট রাখবে। আমরা ধরতে পাচ্ছি যে মূল্যস্ফীতির যে একটু নিম্নমুখিতা আমরা সম্প্রতি লক্ষ্য করছি, সেই ধারাকে বজায় রেখে এবং আমাদের ফোরকাস্টিং করে আমাদের রিসার্চ ডিভিশন থেকে আমরা দেখেছি যে এটা 6.1-এর মতো এসে ঠেকে, এটা ঠেকছে যদি আমাদের এই পলিসিগুলো থাকে। সেটার জন্যে আমরা মুদ্রা সরবরাহের উপরও আমরা একটা মানে ওই যে সংযত যে কথাটা বলা হলো সেটা আমরা রেখেছি। সুতরাং আমাদের ওই রকম আয়োজন আছে। তবে একটা কথা বলছি, মূল্যস্ফীতির কিন্তু সমস্ত নিয়ন্ত্রণটা সেন্ট্রাল ব্যাংক করে না। কালকে ধরুন রংপুরে বা নালিতাবাড়িতে বৃষ্টি হলো না, ফসল হলো না, তাতে এমনি মূল্যস্ফীতি হয়ে যাবে, কারণ এটাকে উৎপাদন থেকে আসছে, এটাকে বলে সাপ্লাই সাইড ড্রিভেন ইনফ্লেশন হতে পারে। আর এমনি মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণের মাধ্যমে যে মূল্যস্ফীতি হয় ডিম্যান্ড ড্রিভেন বা ক্রেডিট এক্সপানশন করে হয়, সেটা কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে। সুতরাং কেন্দ্রীয় ব্যাংক একটা দিক শুধুমাত্র নিয়ন্ত্রণ করে এবং সেটির প্রতি আমরা সজাগ আছি। আচ্ছা, সেক্ষেত্রে এই যে মানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি, মানে এই ধরনের ঘটনাগুলো এবং অর্থ বছরের শুরুর দিকেও মূল্যস্ফীতি কম, বাট আবার শেষ দিকে নভেম্বরের দিকে এসে আবার একটু বাড়তি দেখা যাচ্ছে। তো দিন শেষে আসলে বাংলাদেশ ব্যাংকের মানে এই টার্গেট বা প্রজেকশনটা আসলে কতটা ঠিক থাকা সম্ভব আসলে? না, এটা ভালো উল্লেখ করেছেন যে সরকারি বেতন বৃদ্ধি আসলে এটি এত আলোচিত হয় কেন আমাদের সমাজে? আমরা 5 বছর পর বা 6 বছর পর কমিশন করছে, তারপরে কমিটি করা হচ্ছে, তারপরে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি হচ্ছে। ওই স্কেলটা একটা জাম্প করে, ওটা যদি কন্টিনিউয়াস হতো, এরকম ডিসক্রিট না হলে, তাহলে এটা নিয়ে কোনো কথা হতো না। তো তারা এত বছর পর সেটা তারা বিবেচনা করে দেখেছে যে এই স্যালারিটা এটা বাড়ানো দরকার। সুতরাং এটা তো আমি মন্তব্য করবেন, এটা সরকারের সিদ্ধান্ত। এটা থেকে মূল্যস্ফীতি বাড়তে পারে কি না, এরকম কিছু কি আপনি জানতে চাচ্ছেন? হ্যাঁ, এটা থেকে বাড়তে পারে দুভাবে। একটা, যদি তাদের হাতে অতিরিক্ত টাকা যায়, আমি খরচ করি, সেটা থেকে বাড়তে পারে। আরেকটা বাড়তে পারে যে প্রত্যাশা তাড়িত, যে মানুষ দেখবেন যে আপনি ভাড়া নিতে চাইছেন বলে যে আপনার তো বেতন বেড়ে গেছে, তাদের একটা পারসেপশন যে সবার বেড়েছে। এটা আমরা ধরেছি যে এটা হয়তো একটু মানে আপওয়ার্ড একটা প্রেশার আছে, কিন্তু একই সাথে আবার চিন্তা করুন যে আমাদের একটা ডাউনওয়ার্ড প্রেশারও আছে। যেমন বিশ্ববাজারে তেলের দাম ঐতিহাসিকভাবে কম, এবং সেটা আমরা তেলের দাম অ্যাডজাস্ট করিনি, মানে আমাদের সরকার করেননি, কিন্তু আমাদের কমোডিটি প্রাইস তো ইন্টারন্যাশনালি আমরা আনছি, ওই জিনিসগুলোর দাম তো পড়ে যাচ্ছে। সুতরাং ইন্টারন্যাশনাল চ্যানেলে তেলের দাম কম হওয়ার কারণে অনেক পণ্যের দামও, হ্যাঁ, পণ্য ওটা তাদের মধ্যে একটা খুব ক্লোজ কোরিলেশন আছে। ওটা কমলে একটা কমলে আরেকটা কমে, আপনার গ্রাফ করলে দেখবেন দুটো একসাথে মুভ করছে। সুতরাং ওই সুবিধাটা আমরা পাচ্ছি। সুতরাং ইন্টারন্যাশনাল চ্যানেল থেকে একটা ডাউনওয়ার্ড প্রেশার আছে, আর ন্যাশনাল চ্যানেল থেকে একটা আপওয়ার্ড প্রেশার আছে। ধরে নেওয়া হয় এই দুটো একটা আরেকটাকে ক্যান্সেল করে দিবে। আমরা সর্বশেষ কথা বলেছিলাম সদ্য ঘোষিত মুদ্রানীতিতে মূল্যস্ফীতি 6.1% বেঁধে রাখার যে প্রচেষ্টা বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতির মাধ্যমে, সেই বিষয়ে তো আমরা আবারও আলোচনায় ফিরছি। তো জিডিপি প্রবৃদ্ধির কথা যেমন বাংলাদেশ ব্যাংক একটি প্রজেকশন দিচ্ছে যে 6.8 to 6.9 এরকম হতে পারে, এবং গভর্নর মহোদয় যেটি বলেছেন যে এটি 7% হতে পারে যদি রাজনৈতিক স্থিতিশীলতা থাকে। এটি আসলে মানে কতটা সম্ভব?
রাজনৈতিক স্থিতিশীলতার কথা ঠিক আমি তো ওইভাবে বলতে পারি না কিছু, তবে আমাদের যে প্রজেকশন যেগুলো ফোরকাস্টিং, এই ফোরকাস্টিংয়ের মধ্যে দিয়ে এটা 6.8 থেকে 9 পর্যন্ত এসছে, এবং সেটি আরও উপরে যাওয়া সম্ভব এই অর্থে যে বিনিয়োগ যখন বাড়ে, যেমন অর্থনীতির একটা আয়ের মধ্যে একটা বড় অংশ হচ্ছে ভোগ, সবচেয়ে বড়, তারপর একটা বিনিয়োগ, কিন্তু ভোগের একটা স্থিরতা আছে। যেমন আপনি ধনী হলে হঠাৎ করে 8 বেলা খাবেন না, কিন্তু কিছু জিনিস, কিন্তু বিনিয়োগটা হঠাৎ করে বাড়ে, হঠাৎ করে কমে যায়, এরকম হয়। তো যদি বিনিয়োগের মধ্যে একটা কনফিডেন্স আসে, বিজনেস কনফিডেন্স আসে, তাহলে এটা তো 7 ভাগে করতেই পারে। আমাদের প্রতিবেশী ভারত তো অনেক আগেই 7 ভাগ অতিক্রম করে ফেলেছে। তো আমি এই অর্থে মনে করি গভর্নর মহোদয় এটাই বুঝিয়েছেন যে রাজনৈতিক স্থিতিশীলতা মানে একটা বিশ্বস্ত রাজনৈতিক পরিস্থিতি যদি থাকে, তাই বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে, কারণ এই সমাজে লাভ হয়। এখানে রেট অফ রিটার্ন প্রায় 15%, সুতরাং এটাতে করবে, এই অর্থেই এটা 7, এবং এরকমও ইঙ্গিত আছে যে এটা অতিক্রম করতেই পারে, এরকম টার্গেটও আমাদের রয়েছে। আচ্ছা, মুদ্রানীতি ঘোষণার পরে মানে অনেক অর্থনীতিবিদরা যেটা বলেছেন যে মানে এটি গতানুগতিক মুদ্রানীতি, এটা আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এখন কেউ বলেছেন গতানুগতিক, কেউ বলেছেন উদ্দীপক, কেউ বলেছেন সাধারণ। এটা হতেই পারে, অর্থনীতিবিদদের মধ্যে মতভিন্নতা থাকে, কারণ তাদের একজন এক একটা অর্থনীতির চিন্তা ভাবনার পেছনে একটা অনুমিতিগুলো থাকে, অ্যাসাম্পশন থাকে। এমনিতে অর্থনীতির মধ্যে মত ভিন্নতা এত বেশি যে অনেকে ভাবে যে এই সম্প্রদায়টা শুধু একটু ঝগড়াটে, একজন একজনের সাথে মিলছে না। এটা ঠিক না, এটা তাদের এক একটা মডেল, এক একটা অ্যাসাম্পশন থাকে, এক একটা দৃষ্টিভঙ্গি থেকে দেখা হয়। ধরুন আপনি একটা জায়গায় একটা সমান ফিল্ডের মধ্যে হঠাৎ করে একটা উঁচু বিল্ডিং দেখছেন, খুব সুন্দর লাগছে, নিচ থেকে দেখছেন। ঠিক আপনাকে বিল্ডিংয়ের উপরে যখন আমি বসিয়ে দিলাম, তখন নিচ দিকে তাকে ভয় পাচ্ছেন। বিল্ডিং তো একই রয়ে গেল। তো কোন অবস্থানে আছেন, কোন দৃষ্টিতে দেখছেন, সেটার উপর অর্থনীতি নির্ভর করে। আমি এটিকে গতানুগতিক বলবো না, এই অর্থে যে এখন বিজনেস কনফিডেন্স হাই, আমাদের হোপ ইন্ডেক্সে বাংলাদেশ অনেক উপরে উঠেছে, বাংলাদেশ হ্যাপিনেস ইন্ডেক্সেও বেশ ভালো অবস্থানে আছে। বাংলাদেশ সেকেন্ড বেস্ট গ্রোথ পারফর্মার ইন দ্য ওয়ার্ল্ড, ব্লুমবার্গ বলেছে। এবং বিজনেস অন্যান্য বহির্বিশ্বেও, বিশেষ করে চীন এবং জাপান, এই সমস্ত দেশগুলো বাংলাদেশকে একটা মানে একটা হটস্পট অফ ইনভেস্টমেন্ট হিসেবে দেখছে, এবং সেটার সাথে সমন্বয় করার জন্য আমরা রেপো রেট মার্কেট অ্যালাইনমেন্ট করেছি, যেটা 3 বছর পর। সুতরাং এটা গতানুগতিক নয়, যেটা একটা বড় মেজর ডিসিশন কাজ করেছে। এবং আমরা প্রাইভেট সেক্টর ক্রেডিটের একটা ব্যাপক মানে গুণগত পরিবর্তন আনছি, যেরকম বড় বড় পরিমাণে টাকা আমরা দিচ্ছি না, কিন্তু ওগুলোকে পিছনে সুপারভিশন বেশি। আমরা এসএমই, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ হচ্ছে, গ্রিন ফাইন্যান্সিং হচ্ছে, ছোট ছোট ক্রেডিট দেওয়া হচ্ছে। এইভাবে আমরা বলবো যে এই দিকগুলোতে মুদ্রানীতি যদি আপনারা সরাসরি দেখেন যে ওই উদ্দীপনাগুলো বেশি আছে, এবং পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি, এটা যে কেউ, আপনি যদি নিচে নেমে 2-3 জন দোকানদারকে জিজ্ঞেস করেন, পাবেন যে এটা পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি আছে, মানুষের মনের মধ্যে একটা অন্যরকম উদ্দীপনা কাজ করছে। এই প্রেক্ষিতে এই মুদ্রানীতি বিনিয়োগ এবং প্রবৃদ্ধির সহায়ক হবে বলে আমার বিশ্বাস। সেক্ষেত্রে মানে আমাদের প্রবৃদ্ধির ক্ষেত্রে মানে অন্যতম সহায়ক যদি আমরা বলি যে অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি যে বিষয়টা, সেটিকে আসলে মুদ্রানীতি কিভাবে সাপোর্ট করবে? এটি একটি আরেকটা দিক নির্দেশনা। গভর্নর মহোদয় বলেছেন অভ্যন্তরীণ চাহিদা, কারণ বহির্বিশ্বে আমরা ধরুন ইউরোপে আমরা অনেক রপ্তানি করি, ইউরোপের অবস্থা খারাপ হলো, তাহলে আমি কি সারাক্ষণ ওর উপর বসে থাকবো? আর রপ্তানি তো চাপিয়ে দেওয়া যায় না কারো উপর। তো অভ্যন্তরীণ চাহিদা, যেমন ধরুন আমাদের ভোগের অনেকগুলো জায়গা আছে, এই জায়গাগুলো দেখতে হবে। তারপর অভ্যন্তরীণ ছোট ছোট ঋণ দেখতে হবে, নারী উদ্যোক্তাদের দেখতে হবে। এই সমস্ত ক্ষেত্রে যাদের ঋণ চাহিদা আছে, বিনিয়োগ চাহিদা আছে, এবং কিছু জায়গায় ভোগেরও একটা চাহিদা আছে, তরুণ প্রজন্ম আছে, তাদের নতুন নতুন জিনিস তাদের সুবিধা করে দেয়া, একটা জিনিস কেনার জন্যে, যেটাকে বলে ডিউরেবলস, একটা সময় পর্যন্ত মানুষ খুব কেনে এই জিনিসগুলো। এটার জন্যেও আমাদের একটা প্রণোদনা যদি আমরা দেই, তাহলে অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি পেলেও একটা জাতি এক ধরনের একটা একটু মন্দাবস্থা থেকে উপরে উঠতে পারে। এটা কেনশিয়ান ইকোনমিক্সে বলা হয়। তো সেই জন্য অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধির জন্যে এই মুদ্রানীতিতে একটা প্রণোদনা কাজ করছে, এবং আমরা দৃষ্টি রাখছি। আমাদের ইনক্লুসিভ ফাইন্যান্সিং হচ্ছে একটা স্ট্র্যাটেজি, যেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক
অর্থায়ন যেটা, সেটা অভ্যন্তরীণ চাহিদা বাড়াবে। ঘরে ঘরে যদি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস হচ্ছে, যদি রিক্সাওয়ালা তার টাকা গ্রামে পাঠাতে পারে, গ্রামের বউ বাচ্চারা খরচ করবে বেশি, অভ্যন্তরীণ চাহিদাগুলো বাড়বে এবং এতে অর্থনীতির চাকা আরও সচল হবে। সেক্ষেত্রে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি, আপনি যেটা বললেন যে বছর শেষে একটা ভালো অবস্থানে যাবে, তো সরকারি ঋণের আসলে অবস্থাটা কি? আমরা যেটা দেখছি যে সঞ্চয়পত্রের মাধ্যমে পুরো অর্থ বছর 15,000 কোটি টাকা লক্ষ্যমাত্রা ছিল, যেটি প্রথম 5 মাসেই 11,000 কোটি টাকা, প্রায় 12,000 কোটি টাকার মতো পৌঁছেছে। তো এই জিনিসটা আসলে মানে চাপটা আসলে কতটা আসবে ব্যাংকিং সেক্টরে, এবং সামনের দিনে আসলে অন্য লক্ষ্যমাত্রাগুলো ঠিক রাখা যাবে কিনা? সরকার যদি তার যে টাকার প্রয়োজন সেটা যদি তারা সঞ্চয়পত্র থেকে তুলে নেয়, তাহলে ব্যাংকিং খাতের ওপর তারা নির্ভরশীল হবে না, চাপ কমে যাবে। সেটি আগে থেকে নির্ধারণ করা কঠিন। সরকারের আরও কমিটমেন্ট আছে। আবার দেখছেন পদ্মা সেতু করা হচ্ছে, সেটি কোনো ফিক্সড কস্ট না, আবার কস্ট মুভিং বাড়তে পারে। সরকারের এই বেতন কাঠামোর মধ্যেও সিদ্ধান্তের যে কোনো সময় পরিবর্তন আসে। তবে এই মুদ্রানীতি সে ধরনের ব্যবস্থা রেখে দিয়েছে। আমরা সরকারের জন্য যথেষ্ট মাত্রায় একটা তহবিল, ঠিক অঙ্কটি আমি বলতে পারছি না আপনাকে এখন, বা বলা ঠিক হবে না, ওটা আমরা রেখে দিয়েছি। ওই প্রভিশনটা আমাদের মধ্যে আছে, ওইটা আমরা বরাবরই রাখি। সরকার নিক বা না নিক, যে গতবার নেয়নি, কিন্তু আমাদের ওই জিনিসটাকে সবসময় রেডি রাখতে হয়েছে। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আমাদের অনুষ্ঠানটি শেষ করতে হবে। দর্শক, আজ এখানেই শেষ করছি। আমাদের অনুষ্ঠান পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbd.com এই ঠিকানায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।